আমরা যখন হুন্ডের নিয়মে ইলেকট্রন বিন্যাস করতেছিলাম তোমাদেরকে অনেক কিছু বলছি, তোমরা তিনটা কথা মনে রাখবা। একটা হচ্ছে এস উপশক্তি স্তরে একটি অরবিটাল, অরবিটাল যদি একটা হয় তাহলে তুমি আমাকে বলো আমরা ঘর কয়টা করবো এস উপশক্তি স্তরের জন্য? একটা। পি উপশক্তি স্তরে 6টা ইলেকট্রন থাকতে পারে, তো আমার 3টা অরবিটাল। সো 3টা অরবিটালের জন্য আমি ঘর করব হচ্ছে 3টা, অর্থাৎ বক্স করব হচ্ছে 3টা। আবার ডি উপশক্তি স্তরের জন্য আমাদের সর্বোচ্চ 10টা ইলেকট্রন থাকতে পারে, তো 5টা অরবিটাল, ঘর করব হচ্ছে 5টা। এতটুকু মাথায় ঢুকছে তোমাদের? হ্যাঁ, এখন তাহলে তুমি আসো। অনেকে দেখছি ক্লোরিনের হুন্ডের নিয়মে ইলেকট্রন বিন্যাস ভুল করছো। ইলেকট্রন বিন্যাস ক্লোরিনের ইলেকট্রন পারমাণবিক সংখ্যা হচ্ছে 17। তো আমরা যদি ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p6 3s2 3p5। এখন ভাইয়া দেখো, তুমি যদি সর্বশেষ প্রধান শক্তি স্তরের জন্য হুন্ডের নিয়ম লিখতে চাও তাহলে এস উপশক্তি স্তরের জন্য তুমি ঘর করবা হচ্ছে একটা, যেটার মধ্যে ইলেকট্রন যাবে 2টা, একটা যাবে ঊর্ধ্ব, একটা যাবে নিম্ন। আবার পি উপশক্তি স্তরের জন্য ঘর করবা হচ্ছে 3টা, এই পি উপশক্তি স্তরের জন্য ঘর করবা হচ্ছে 3টা। দেখো শোনো, আমার কথা মনোযোগ দিয়ে শোনো। পি উপশক্তি স্তরের জন্য তুমি ঘর করবা হচ্ছে 3টা, 1টা 2টা 3টা, ঠিক আছে? এই 3টা ঘরের মধ্যে আমার ইলেকট্রন যাইতে হবে কয়টা ভাইয়া? 5টা। মনে রাখবা, প্রথমে আমরা ঊর্ধ্বমুখী স্পিনে 3টা ঘরকেই ফিল আপ করবো। ঊর্ধ্বমুখী স্পিনে একটা, ঊর্ধ্বমুখী স্পিনে একটা, ঊর্ধ্বমুখী স্পিনে একটা। আর কয়টা ইলেকট্রন বাকি আছে? 2টা। এখন তুমি যে কোনো 2 ঘরে 2টা দিতে পারো, তো আমরা প্রথম 2টা ঘরে 2টা দিই, ঠিক আছে? নিম্নমুখী দিব। এতটুকু মাথায় ঢুকছে? এখন যারা হচ্ছে পি উপশক্তি স্তরে একটা ঘর করছিলা, তোমরা কি বুঝতে পারছো ঘর দিয়ে কয়টা করতে হবে? 3টা করতে হবে। সো এরপরে আসো, এরপরে আমরা এত কিছু যে জিনিসটার জন্য পড়াইছিলাম সেটা হচ্ছে পরিবর্তনশীল যোজনী। কথা না, পরিবর্তনশীল যোজনী কেন প্রদর্শন করে? এই মাইক অফ করো। পরিবর্তনশীল যোজনী কেন প্রদর্শন করে সেটা বলার জন্য আমরা এতক্ষণ কষ্ট করছি। পরিবর্তনশীল যোজনী কী ছিল একটু রিক্যাপিচুলেট করো। যদি একটা পরমাণু একাধিক যোজ্যতা অথবা যোজনী প্রদর্শন করে তবে তাদের যোজনীকে বলা হয় হচ্ছে পরিবর্তনশীল যোজনী, ঠিক আছে? এখন আমরা হচ্ছে কিছু পরমাণুর পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে, তারা কেন করে সেটা দেখতে আসছি। প্রথমেই আমরা শুরু করি হচ্ছে ফসফরাস দিয়ে। ফসফরাসের ইলেকট্রন বিন্যাস কত? 15 পারমাণবিক সংখ্যা। ইলেকট্রন বিন্যাস করলে 1s2 2s2 2p6 3s2 3p6। এখানে কয়টা হবে বল? গুণে বল। 3p3 হবে, ঠিক আছে? ঠিক আছে এতটুকু। এখন এটার জন্য যদি তুমি বক্স করো তাহলে 3s এর জন্য একটা বক্স, এটার মধ্যে 2টা ইলেকট্রন। 3p এর জন্য আমরা করব হচ্ছে, এখানে আমাদের তো পারমাণবিক সংখ্যা হচ্ছে 15, ঠিক আছে? তোমার মধ্যে দেখো 15টা আছে। 3s2 পর্যন্ত তোমার, এই যে 3s2 পর্যন্ত এখান পর্যন্ত হচ্ছে তোমার গ্যাসে হচ্ছে 12টা, আর আছে হচ্ছে 3টা। এই 3টা হচ্ছে এখানে আসছে, বুঝা গেছে? হ্যাঁ, এখন এই 3টা ইলেকট্রন আমি কি বলছি, যতটা ইলেকট্রনই থাকুক আমরা প্রথমে ইলেকট্রনগুলো দিব হচ্ছে ঊর্ধ্বমুখী স্পিনে। ক্লিয়ার? হ্যাঁ, এখন আমরা কালকে একটা কথা বলছিলাম যে কোনো একটা পরমাণুর সর্বশেষ প্রধান শক্তি স্তরে যতগুলো অযুগ্ম ইলেকট্রন থাকবে অর্থাৎ বিজোড় সংখ্যক ইলেকট্রন থাকবে সেটা হচ্ছে তার যোজ্যতা, তাই না? হ্যাঁ, এখানে দেখো পি উপশক্তি স্তরে অযুগ্ম ইলেকট্রন কয়টা আছে? 3টা। তার মানে বিজোড় সংখ্যক ইলেকট্রন আছে 3টা।
ফসফরাসের এখানে যোজনী কত হবে তাহলে? যোজনী হচ্ছে 3। আবার এই সেম ফসফরাস 15কে যদি আমরা উত্তেজিত করি, ভাইয়া উত্তেজিত করা কথাটা একটু বুঝতে টার্ম কষ্ট হচ্ছে, আমি বুঝাই তোমাকে উত্তেজিত করা যে কী জিনিস। ধরো এটা হচ্ছে ফসফরাস নিউক্লিয়াস, এর হচ্ছে 3টা অরবিটাল, 1টা 2টা 3টা অরবিটাল। এর প্রথম অরবিটালে মানে প্রথম শক্তি স্তরে ইলেকট্রন আছে হচ্ছে 2টা, 1টা 2টা। দ্বিতীয়তে আছে হচ্ছে টোটাল 8টা, 1টা 2টা। মাইক অফ করো। 8টা। এরপরের তৃতীয় প্রধান শক্তি স্তরে ইলেকট্রন আছে টোটাল আছে হচ্ছে 5টা। দেখো 3 আছে 2টা, 3p-তে 3টা, টোটাল 5টা। 1টা 2টা 3টা 4টা আর একটা আছে হচ্ছে 5টা। ঠিক আছে? এই অবস্থায় যখন পরমাণুটা ছিল তখন তার যোজনী হচ্ছে 3। আমরা যদি এটাকে উত্তেজিত করি, অর্থাৎ এর মধ্যে যদি আমরা শক্তি দেই, তাপ দেই বা শক্তি দেই, তাহলে আমরা কি জানি, তোমাদের মনে আছে কি না, তোমরা একদম 2 নাম্বার অথবা 3 নাম্বার চ্যাপ্টারে পড়ে আসছিলা, পরমাণু সমূহের মধ্যে ইলেকট্রনগুলা তাপ শোষণ করলে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায়, তাই না? পড়ছো না তোমরা? ভেরি গুড। এখন তুমি আমাকে বলো তো 3 নাম্বার প্রধান শক্তি স্তরে উপশক্তি স্তর ছিল হচ্ছে SPD, তাই না? তাহলে তুমি কি বলতে পারো যে এখানে 3D একটা অরবিটাল আছে যেটাতে কোনো ইলেকট্রন যায় নাই? বলতে পারো? হ্যাঁ। তো আমরা এখন উত্তেজিত করলাম, উত্তেজিত করলে ইলেকট্রন বিন্যাসটা হয়ে যাবে হচ্ছে 1s2 2s2 2p6 3s 3p 3d। এখন দেখো 3s এ কয়টা ইলেকট্রন আছে? আসতে 3d-তে দেখো 3s এ ইলেকট্রন আছে হচ্ছে 2টা। এখানে খেয়াল করো, এই যে এখানে দেখো 3d-তে 3s ইলেকট্রন আছে হচ্ছে 2টা এবং 2টা আছে হচ্ছে জোড়ায়। আমরা যদি উত্তেজিত করি তাহলে হচ্ছে এই জোড়াটা ভেঙে যাবে, ভেঙে গিয়ে একটা ইলেকট্রন এখান থেকে চলে যাবে হচ্ছে 3d অরবিটালে। মাথায় ঢুকছে? ঢোকে নাই? আচ্ছা তাহলে আবার বোঝো। দেখো এখানে আছে হচ্ছে 3s অরবিটাল, 3s অরবিটালে ইলেকট্রন আছে হচ্ছে 2টা, এই 2টা আছে হচ্ছে জোড়ায় জোড়ায়, রাইট? 2টা এক জোড়া আছে। যখন আমরা এটাকে তাপ দিব, তাপ দিলে ইলেকট্রনগুলা নিম্ন শক্তিস্তর থেকে উচ্চ শক্তিস্তরে চলে যায় না? যায়। এখন এখানে হচ্ছে 3s যে শক্তিস্তর আছে তার থেকে 3d এর শক্তি বেশি না? হ্যাঁ। যখন আমি তাপ দিব তখন এখান থেকে একটা ইলেকট্রন চলে যাবে হচ্ছে এই 3d-তে। এবার মাথায় ঢুকছে? হ্যাঁ। তো তখন আমাদের ইলেকট্রন বিন্যাস হয়ে যাবে হচ্ছে 3s থেকে একটা চলে গেছে, তাহলে 3s এ বাকি আছে হচ্ছে একটা, 3p-তে 3টাই আছে, বাট 3d-তে হয়ে গেছে একটা। ঠিক আছে? এখন এটার তুমি বক্স করো। 3s এর জন্য একটা বক্স, একটা ইলেকট্রন, 3p এর জন্য হচ্ছে 3টা বক্স, 3টা ইলেকট্রন, সবগুলা ঊর্ধ্বমুখী স্পিনে। আর 3d এর জন্য বক্স হবে 5টা, তাই না? ইলেকট্রন যাবে হচ্ছে একটা। এতটুকু মাথায় ঢুকছে? এখন তুমি আমাকে বলো এখানে অযুগ্ম ইলেকট্রন কয়টা আছে? 5টা। তাহলে তার যোজনী কত হবে? 5। এবার বলো তাহলে ফসফরাস কয়টা যোজনী প্রদর্শন করলো? যোজনী হচ্ছে 2টা, যোজনী হচ্ছে 2টা, একটা হচ্ছে 3, একটা হচ্ছে 5। মাথা ঢুকছে? তাহলে আবার আসো আমরা আরো একটা एग्जांपल দেই। সেকেন্ড एग्जांपल হচ্ছে সালফার। সালফার হচ্ছে 16, তাই না? সালফার 16 ইলেকট্রন বিন্যাস 1s2 ঠিক আছে? সো এটার জন্য যদি তুমি বক্স করো তাহলে এখানে পাবা হচ্ছে 2টা ইলেকট্রন, আর 3p এর জন্য বক্স হবে হচ্ছে 3টা, সরি
বক্স হবে হচ্ছে 3টা, ইলেকট্রন আছে হচ্ছে 4টা। প্রথমে আমরা সবগুলোতে একটা একটা করে ইলেকট্রন দিব, একটা একটা করে ইলেকট্রন দিলাম, আর একটা এক্সট্রা আছে না, এটাকে আমরা যে কোনো একটাতে দিয়ে দিব। এখন তুমি আমাকে বলো সালফারের এখানে অযুগ্ম ইলেকট্রন কয়টা আছে? অযুগ্ম মানে বিজোড়, অযুগ্ম মানে বিজোড়। বিজোড় ইলেকট্রন কয়টা আছে? এটাও জোর, এটাও জোর। এখানে বিজোড় ইলেকট্রন আছে শুধু এই দুইটা। অযুগ্ম ইলেকট্রন হচ্ছে দুইটা। তো তাহলে এখানে যোজনী কত হবে? 2। এখন আমরা যদি এই সালফারকে উত্তেজিত করি, একবার যদি তাপ দেই তাহলে ইলেকট্রন বিন্যাস হবে হচ্ছে, এখানে কিন্তু 3D অরবিটাল আছে কিন্তু এটার মধ্যে কোনো ইলেকট্রন যায় নাই, তাই না? 1s2 2s2 2p6 3s 3p 3d। এই মাইক অফ করো। দেখো 3s অরবিটালে 2টা ইলেকট্রন আছে, 3d-তে কয়টা আছে? 4টা ইলেকট্রন আছে না? দেখো 3d-তে 4টা ইলেকট্রন আছে, সরি 3p-তে 4টা ইলেকট্রন আছে না? এই যে 4টা ইলেকট্রন, এই 4টা ইলেকট্রনের মধ্যে একটা হচ্ছে জোর। এই যে জোর ইলেকট্রনটা আছে, আমরা কি বলছি? তাপ দিলে ইলেকট্রন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে চলে যায়। সো এখান থেকে এই জোর জায়গা থেকে একটা ইলেকট্রন চলে যাবে হচ্ছে 3d-তে। সো এটা হয়ে যাবে হচ্ছে 3p3 3d1। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। সো এখানে বক্স করলে 2টা ইলেকট্রন, এখানে হচ্ছে পি এর জন্য 3টা বক্স, 3টা বক্সে একটা একটা করে ইলেকট্রন যাবে, আর ডিতে হচ্ছে 5টা বক্স, 5টা বক্স কিন্তু ইলেকট্রন যাবে হচ্ছে একটা। এখন তুমি আমাকে বলো এখানে অযুগ্ম ইলেকট্রন কয়টা আছে? বিজোড় ইলেকট্রন কয়টা আছে? আমি মাইক দিব, অযুগ্ম মানে হচ্ছে বিজোড়। বিজোড় কয়টা আছে? এখানে 4টা আছে বিজোড়, এই যে 4টা আছে বিজোড়। সো এখানে তোমার যোজনী হবে হচ্ছে 4। আবার দেখো এখানে কিন্তু 3s অরবিটালে এখন একটা জোড়া আছে না? আমি যদি এটাকে এই এসকে যদি আরও উত্তেজিত করি, মানে আরও তাপ দেই, তখন 1s2 2s2 2p6 3s 3p 3d। 3s-এ ছিল হচ্ছে 2টা ইলেকট্রন। এই 2টা ইলেকট্রন যখন তাপ পাবে নিম্ন শক্তিস্তর থেকে উচ্চ শক্তিস্তর ডিতে চলে যাবে। সো এখানে হয়ে যাবে একটা, এখানে আছে 3টা, এখানে হয়ে যাবে 2টা। ঠিক আছে? এটার জন্য বক্স করো, এটার জন্য বক্সে আছে একটা ইলেকট্রন। পি এর এখানে 3টা বক্স, ইলেকট্রন থাকবে হচ্ছে জাস্ট 3টা, এবং সবগুলো থাকবে হচ্ছে ঊর্ধ্বমুখী স্পিনে। আর ডিতে 5টা বক্স, কিন্তু ইলেকট্রন কয়টা? 2টা। এখন 2টা থাকবে হচ্ছে 2টা করে ঊর্ধ্বমুখী স্পিনে। এখন এখানে অযুগ্ম ইলেকট্রন কয়টা আছে বলো তো ভাইয়া? 6টা। যদি 6টা অযুগ্ম ইলেকট্রন থাকে তাহলে তার যোজনী হবে হচ্ছে 6। সুতরাং ওকে, সো এখানে সালফারের যোজনী হচ্ছে 3টা, 2 4 6। মাশাআল্লাহ বলো, এখন বইয়ের সাথে মিলছে? তোমরা কি বুঝতে পারছো কেন একটা পরমাণু একাধিক যোজনী প্রদর্শন করে? জি ভাইয়া। এখন না, এটা 4 অরবিটালের ক্ষেত্রে হইতে পারে, কিন্তু এই তো একটা কোশ্চেন করছো, এটা কি 2 অরবিটালের ক্ষেত্রে হইতে পারে? ফর এক্সাম্পল তুমি চিন্তা করো হচ্ছে অক্সিজেন হচ্ছে পারমাণবিক সংখ্যা 8, ইলেকট্রন বিন্যাস করলে 1s2 2s2 আস্তে কথা না 2p4। এখন দ্বিতীয় প্রধান শক্তি স্তরে কি ডি উপশক্তি স্তর সম্ভব? না, কারণ n সমান যদি 2 হয় তবে আমাদের জন্য l এর মান হচ্ছে 0 and 1। 0-র জন্য হবে হচ্ছে 2s আর 1-এর জন্য হবে হচ্ছে 2p। এখানে কি 2d সম্ভব? না, সম্ভব না। এখন তুমি যদি অক্সিজেনকে সারাদিন উত্তেজিত করলে এখান থেকে কি কোনো ইলেকট্রন দিতে যাওয়া পসিবল? না, কারণ ডি উপশক্তি স্তর নাই, রাইট? এখানে ডি উপশক্তি স্তর নাই।
এখানে এটাতে 2টা ইলেকট্রন, এখানে 4টা ইলেকট্রন, 4টা ইলেকট্রন। আমি যদি এরকে সারা দিন ধরে তাপ দিতে থাকি, এখান থেকে ইলেকট্রন দিতে যাওয়ার মতো ডি নাই, কি হবে? আমি যদি তাপ দিতে থাকি এখান থেকে ইলেকট্রন বের হয়ে চলে যাবে, বের হয়ে এটাকে করে ফেলবে হচ্ছে ও মাইনাস, সরি ও প্লাস, মানে একটা ইলেকট্রন চলে গেছে, ইলেকট্রন আর নাইট্রোজেন একটা নিউট্রন বেশি হয়ে গেছে, সো হয়ে যাবে হচ্ছে ও মাইনাস। মাথায় ঢুকছে? সরি ও প্লাস, এতটুকু মাথায় ঢুকছে? সো সো মোরাল অফ দ্য স্টোরি কী হইলো? মোরাল অফ দ্য স্টোরি হইলো 3D অথবা 4D4F এদের ক্ষেত্রে হচ্ছে পরিবর্তনশীল যোজনী সম্ভব, মানে যে সকল পরমাণুতে 3D উপশক্তি স্তর, 4D উপশক্তি স্তর অথবা 4F উপশক্তি স্তর থাকা পসিবল, ওই সকল পরমাণুতেই কেবল পরিবর্তনশীল যোজনী সম্ভব। বুঝতে পারছো? এই তো দেখছো, মাশাআল্লাহ, এটা কে রে? পুরা সেই এটা মাশাআল্লাহ, তোর আল্লাহ বরকত দেখ রে, বড় করতে যাচ্ছিলাম না দেখো নাইট্রোজেন, এই যে তুমি দ্বিতীয় কথা না, শোনো বলতেছি আমি, দ্বিতীয় প্রধান শক্তি স্তরে একটা মাত্র পরমাণু আছে যে হচ্ছে নাইট্রোজেন, মানে সরি নাইট্রোজেন 7, যে হচ্ছে 2টা যোজনী প্রদর্শন করে, একটা হচ্ছে 3, একটা হচ্ছে 5। 3 হচ্ছে তার ন্যাচারাল, মানে নর্মাল যে যোজনী, যেটা ফসফরাস দেখাইছিল সেম, এটা হচ্ছে তার নর্মাল। আর এই যে 5 যোজনী, সে নর্মালি কোনো সমযোজী যৌগ গঠনকালে 5 যোজনী দেখায় না। কখন 5 যোজনী দেখায়? যখন সে হচ্ছে পেন্টাভ্যালেন্ট, মানে 5 যোজনী মানে হচ্ছে পেন্টাভ্যালেন্ট, যখন সে N2O5 এরকম যৌগ গঠন করে, তখন সে 5 যোজনী দেখায়। তখন এই যে প্রসেসটা, মানে যখন সে 5 যোজনী প্রদর্শন করে, তখন এই প্রসেসটাকে বলা হয় হচ্ছে অষ্টক সম্প্রসারণ। মাথায় ঢুকছে? এটা হচ্ছে তোমরা ইন্টারমিডিয়েটে পড়বা, তুমি মনে রাখো, নর্মাল সমযোজী যৌগে, এই মাইক বন্ধ করো, নর্মাল সমযোজী যৌগে কোনো পরমাণু, মানে নাইট্রোজেন পরমাণু হচ্ছে 3 যোজনী প্রদর্শন করে, কিন্তু যখন তার অষ্টক সম্প্রসারণ হয়, মানে 8টার বেশি পরমাণু সে ধারণ করতে পারে, তখন তার মধ্যে যোজনী 5ও দেখা যাইতে পারে। মাথায় ঢুকছে? ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের জন্য পড়াশোনা। আমরা আর একটু সামনে আগাই, কেমন? সো এখন আমাদের আরেকটা টপিক, নাম হচ্ছে সুপ্ত যোজনী। সুপ্ত যোজনী, যে সকল পরমাণুগুলা পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে, তাদের একটা সর্বোচ্চ যোজনী আছে না? বুঝতে পারছো? ফর এক্সাম্পল তুমি চিন্তা করো, ফসফরাস সর্বোচ্চ 5 যোজনী প্রদর্শন করতে পারে, আবার সালফার 6 যোজনী প্রদর্শন করতে পারে, তাই না? সালফারের যোজনী হইতে পারে 3টা, 2, 4, 6, তার মানে সালফারের সর্বোচ্চ যোজনী হচ্ছে 6। এখন সুপ্ত যোজনী কথাটা হচ্ছে কোনো একটা মৌলের সর্বোচ্চ যোজনী এবং কোনো যৌগে উপস্থিত যোজনীর পার্থক্য বা বিয়োগফলকে বলা হয় হচ্ছে সুপ্ত যোজনী। মাথা ঢুকছে? কোনো মৌলের সর্বোচ্চ যোজনী এবং সক্রিয় যোজনী, বুঝতে পারছো? এখন আসো হচ্ছে আমরা এক্সাম্পল বলি, কেমন? প্রথম এক্সাম্পল হচ্ছে, আচ্ছা আমরা আগে এটা দেখানোর আগে দেখে আসি কার যোজনী কত। দেখো আমরা এগুলো সব পড়ে ফেলছি,
এখন শুধু একটু রিক্যাপিচুলেট করো, চলো আমরা রিক্যাপ করি। হাইড্রোজেনের যোজনী 1, 17 নাম্বার পর্যায়ে যারা আছে মানে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এদের সবার যোজনী 1। হ্যালোজেনদের যোজনী 1, ঠিক আছে। তারপর আসো হচ্ছে 1 নাম্বার গ্রুপ যারা আছে হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এদের সবার যোজনী 1, ঠিক আছে। 2 নাম্বার গ্রুপে যারা আছে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম, তাদের সবার যোজনী 2। 13 নাম্বার গ্রুপে যারা আছে অর্থাৎ যাদের সর্বশেষ কক্ষপথে 3টা ইলেকট্রন আছে তাদের যোজনী হচ্ছে 3। এরকম অ্যালুমিনিয়াম হচ্ছে 3। পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে হচ্ছে আয়রনের 2টা যোজনী, একটা হচ্ছে 2, একটা হচ্ছে 3, এ কথা বলবা না। কপারের যোজনী 2টা, একটা হচ্ছে 1, একটা হচ্ছে 2, ক্লিয়ার। সো এগুলাই আবার সেম এখানে বলা আছে, দেখো হাইড্রোজেন থেকে প্রথম গ্রুপ এগুলা যোজনী 1, 2 নাম্বার গ্রুপ এদের যোজনী 2, অ্যালুমিনিয়াম তার সর্বশেষ প্রধান শক্তি স্তরে 3টা ইলেকট্রন আছে তার যোজনী 3, আবার এই দিক দিয়ে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিনের যোজনী 1, সিলভারের যোজনী 1, এটা একটু মনে রাখবা, সিলভারের যোজনী 1। এদিক দিয়া আয়রনের একটু আগে দেখে আসছে যোজনী 2টা, পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে, একটা হচ্ছে 2, একটা হচ্ছে 3। লেড বেশি ইম্পর্টেন্ট না। এই যে নাইট্রোজেন, দেখো মেইন যোজনী হচ্ছে নাইট্রোজেনের 3, সে মাঝে মাঝে 5 যোজনীয় প্রদর্শন করে, আমি এক্সাম্পলটা দিছিলাম তাই না? ওকে। ফসফরাস 3, 5, সালফার 2, 4, 6, ঠিক আছে। সো কার্বনের যোজনী হচ্ছে 1, 2। তোমরা এটা একটা কাজ করবা, এটা সুন্দর করে নিজেরা লিখবা, লিখে হচ্ছে এগুলা শিখবা। আমি নেক্সট ক্লাসে নাম ধরে ধরে ডাকবো, ডাইকা হচ্ছে কার যোজনী কত এটা জানতে চাইবো তোমাদের কাছে। এতটুকু ক্লিয়ার? এখন আসো আমরা হচ্ছে একটা পরমাণু সুপ্ত যোজনী বের করি। একটা ধরো হচ্ছে FeCl2। তুমি আমাকে বলো এখানে আয়রনের যোজনী কত? কার বাড়িতে জিজি পোকা, কার বাড়িতে জিজি পোকা ডাকতেছে রে? মাইক বন্ধ কর। 2, কেন 2? কারণ ক্লোরিনের আমরা জানি ক্লোরিনের যোজনী 1, এখন আয়রনের সাথে 2টা ক্লোরিন যুক্ত আছে, তার মানে আয়রনের যোজনী 2, ঠিক আছে। রাইট, ভেরি গুড, আয়রনের যোজনী হচ্ছে 2। এখন ভাইয়া তুমি আমাকে বলো তো আয়রনের সর্বোচ্চ যোজনী কত? 2। সর্বোচ্চ 3। সুপ্ত যোজনী কত হবে বলো? 1। ভেরি গুড, সর্বোচ্চ বিয়োগ সক্রিয়, সো হবে হচ্ছে 3 - 2 সমান হবে হচ্ছে 1, ঠিক আছে না? এতটুকু ক্লিয়ার কার কার? জি আমার। এখন আসো হচ্ছে, ভেরি গুড, এখন আসো হচ্ছে সালফার ডাইঅক্সাইড। সালফার ডাইঅক্সাইডের জন্য এখানে সালফারের যোজনী কত বলো তো? এ দেখে বল। শোনো একটু মনে করে দেখো তো, 4 হবে। যে 4 বলছো রাইট বলছো। কেন 4 হবে? 4 হবে কারণ হচ্ছে আমরা জানি অক্সিজেনের যোজনী 2, অক্সিজেনের সাথে যদি কোনো পরমাণু যুক্ত থাকে তাহলে তার যোজনী বের করতে হলে আমাদেরকে কি করতে হবে? অক্সিজেনের পরমাণু সংখ্যাকে 2 দ্বারা গুণ করতে হবে। সো এখানে সালফারের যোজনী হচ্ছে 2 গুণ 2 সমান 4, ঠিক আছে। সালফারের সর্বোচ্চ যোজনী কত? 6। आंसर तो হবে কোশ্চেনগুলো কই? দুই, ঠিক আছে না? হ্যাঁ ভাইয়া, এখন তাহলে আপনারা 2-1টা করে কোশ্চেন শুরু করেন। কোশ্চেন করি দেখি আপনারা কোশ্চেনের অ্যান্সার দিতে পারেননি। এটা তো এখন করাইলাম না, এটা এখন করাইছি মনে হয়, এটা এখন করাইছি। বলো
সালফার ডাই অক্সাইডে সালফারের সুপ্ত যোজনী কত? 2 2 এটার অ্যান্সার হবে হচ্ছে 2। ঠিক আছে, জি স্যার। এখন তাহলে নেক্সট কোশ্চেনে যাই। এটা না, বলো এখানে কার্বন ডাই অক্সাইডে কার্বনের সক্রিয় যোজনী কত? কার্বন মন অক্সাইডে কার্বনের সক্রিয় যোজনী কত বলো? কোশ্চেন দেখতেছো? 2 হবে। দেখে বলো বাবা। না না না, সক্রিয় যোজনী হ্যাঁ, 4, সক্রিয় যোজনী হলে হবে 4। দেখো আচ্ছা তুমি আমরা পড়ি আগে। কার্বন, তোমরা কি কার্বন মন অক্সাইডের সংকেত জানো? 4 নাম কার্বন মন অক্সাইডের সংকেত কে কে জানো? CO, CO2, কার্বন ডাই অক্সাইড হচ্ছে CO2, কার্বন ডাই অক্সাইড, CO এটা হচ্ছে কার্বন মনোক্সাইড। কার্বন মনোক্সাইড। এখন তুমি আমাকে বলো এখানে কার্বন মনোক্সাইডের কার্বনের যোজনী কত? 2, কারণ অক্সিজেনের যোজনী 2, তাই 2 × 1। যোজনী সমান 2 × 1 সমান 2। তাহলে কার্বন মনোক্সাইডে কার্বনের সক্রিয় যোজনী কত হলো বলো? 2। 2। এখন 2 যে বলছো সে সঠিক বলছো। এখন এই কোশ্চেনটাকে আমি একটু মডিফাই করে দেই। তুমি আমাকে বলো কার্বন মনোক্সাইডে কার্বনের সুপ্ত যোজনী কত? সুপ্ত যোজনী সর্বোচ্চ যোজনী 4। হ্যাঁ, সর্বোচ্চ যোজনী 4। তো সুপ্ত যোজনী কত হবে? কত হবে? 2। ভেরি গুড। সো সুপ্ত যোজনীয় হবে হচ্ছে 2। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার না? ভেরি গুড। সেম কোশ্চেন আবার করো। কার্বন ডাই অক্সাইডের কার্বনের সুপ্ত যোজনী কত? সেমই তো হবে 2। দেখে বল, আমি মারবো তোদের। সুপ্ত যোজনী করে বল কার্বন ডাই অক্সাইডের কার্বনের সুপ্ত যোজনী কত? 2 হবে তো। 4। হ্যাঁ, আর এবারে 6 বল কেউ। 10। মানে তোদেরকে যে কোন লেভেলে মারা দরকার। আসো আসো দেখো, কার্বন ডাই অক্সাইড এখানে কার্বনের যোজনী কত বলো তো আমাকে? এখানে কার্বনের যোজনী কত? 2। দেখো 2 গুণ অক্সিজেন সংখ্যা সমান 4। কার্বনের সর্বোচ্চ যোজনী কত? 6। কার্বনের সর্বোচ্চ যোজনী 4। 4। এখন সুপ্ত যোজনী কত হবে? 0 হবে না? সর্বোচ্চ বিয়োগ সক্রিয় তোমার হবে হচ্ছে 4 - 4 = 0। হয়েছে? তো তোরা কি কইছিস এতক্ষণ? কত গেল নি? টাকাটি কত? পুরাই লস। না, এটা আর নাই। বলো, এটা বলো। H2SO3 এখানে, হ্যাঁ আচ্ছা আচ্ছা তোমরা, আচ্ছা এটা একটু রাখি। হ্যাঁ, এটা তোমরা পারবা না, এটা আমি এখনো যাই নাই। যাবো এতটুকু ক্লিয়ার? এটা আমরা যাই বলবো, আমরা একটু পরে এটা 0 হবে। তুমি যে বলছো 0 হবে, এটা তোমার অ্যান্সার ঠিক হয়েছে হয়তো বা। এখন আমরা হচ্ছে এটা একটু দেখাবো তোমাদের একটু পরে। এতটুকু সবার ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হলে তাহলে আমরা একটু নতুন টপিকে যাই। নতুন টপিকের নাম লেখো। টপিকের নাম হচ্ছে যৌগমূলক। যৌগমূলক। তোমরা কি কেউ জানো যৌগমূলক কি জিনিস? আমি বলি, তুমি মিলাই দেখো। কয়েকটা যৌগমূলকের নাম আমি বলি। SO4 2-,
নাম শুনছিলা সালফেট? সালফেট। হ্যাঁ, এটার নাম হচ্ছে সালফেট। আবার আরেকটা হচ্ছে অ্যামোনিয়াম। OH মাইনাস, এটা শুনছো? এটার নাম কি? হাইড্রোক্সাইড। হাইড্রোক্সাইড। এটার একটা সুন্দর নাম আছে, কেউ বলতে পারবা? হাইড্রোক্সাইডের নাম যে বলতে পারবা তাকে আমি। হাইড্রোক্সিল। কে বলছে রে? আমি হাইড্রোক্সিল। হাইড্রোক্সিল। হাইড্রোক্সিল আয়ন, দুইটা নাম। সো দেখো এখানে তুমি যদি খেয়াল করে দেখো, একটু খেয়াল করো, এখানে দুইটা পরমাণু আছে, একটা পরমাণু হচ্ছে সালফার, একটা পরমাণু হচ্ছে অক্সিজেন। আবার অক্সিজেনের অনেকগুলা পরমাণু, 4টা পরমাণু আছে, অর্থাৎ এখানে 2-এর অধিক পরমাণু আছে, তাই না? এখন যৌগমূলকের ডেফিনেশন হচ্ছে একাধিক মৌলের, এখানে 2টা মৌল, তার মানে 1-এর অধিক মৌল, একাধিক মৌলের কতিপয় পরমাণু বা আয়ন পরস্পরের সাথে যুক্ত হয়ে ধনাত্মক বা ঋণাত্মক আধান বিশিষ্ট একটি পরমাণু গুচ্ছ তৈরি করে, এবং এই পরমাণু গুচ্ছটা একটা সক্রিয় পরমাণু অর্থাৎ মৌলের আয়নের মতো কাজ করে, তখন তাকে বলা হয় হচ্ছে যৌগমূলক। ঠিক আছে? হ্যাঁ, ভালো করছো, মাশাআল্লাহ। এখন বুঝো। সো একাধিক মৌলের একাধিক মৌলের কতিপয় পরমাণু বা আয়ন পরস্পরের সাথে একত্রিত হয়ে যদি একটি পরমাণুর মতো আচরণ করে। ধনাত্মক বা ঋণাত্মক ধনাত্মক প্লাস মাইনাস আধান আর চার্জ একই জিনিস। ঋণাত্মক আয়ন বিশিষ্ট একটি পরমাণু গুচ্ছ তৈরি করে। এবং এটি একটি পরমাণুর আয়ন হিসেবে কাজ করে। রেডিক্যাল বা যৌগমূল। সো তাকে হচ্ছে এইটা বলে। ক্লিয়ার? এখন দেখো আমি একটা কথা বলছি, তোমরা কেউ কি খেয়াল করছো? বলছি যে এটা হচ্ছে একটি পরমাণুর আয়ন হিসাবে কাজ করে, বলছি না? এই জিনিসটা বুঝতে পারছো? এই জিনিসটা বুঝতে পারছো? হ্যাঁ, মানে এটি একটি পরমাণু, মানে যে কোনো একটা পরমাণুর আয়নের মতো কাজ করে। এটার এক্সাম্পলটা দেখো, একটু আগে বলছিলাম হচ্ছে SO4 2- সালফেট আয়ন। সালফেট আয়ন যখন হাইড্রোজেনের সাথে যুক্ত হয় তৈরি করে হচ্ছে H2SO4। ঠিক আছে, সালফিউরিক অ্যাসিড। দেখো এটা হচ্ছে হাইড্রোজেনের 2টার সাথে যুক্ত হয়েছে, মনে হয় যেন ওর যোজনী কত 2, তাই না? ওর যোজনী হচ্ছে 2। এরকম সেম তুমি চিন্তা করো, শুধুমাত্র সালফারের কথা চিন্তা করো। হাইড্রোজেনের সাথে যখন শুধুমাত্র সালফার যুক্ত হইতো তখন H2S হাইড্রোজেন সালফাইড তৈরি করতো। বুঝতে পারছো? হ্যাঁ, H2S করলে হাইড্রোজেন সালফাইড তৈরি করতো। এখন তুমি খেয়াল করে দেখো তো ভাইয়া, এখানে মনে হচ্ছে না যে এই HSO4 এই সালফেট আয়ন সালফারের যে আয়নটা S2- এটার মতো আচরণ করতেছে না? তোমরা কি বুঝতে পারছো? দেখো এই যে সালফেট যখন সালফিউরিক অ্যাসিড তৈরি করছে, সে যোজনী কত দেখাইছে? 2 যোজনী দেখাইছে না?
2 যোজনী দেখাইছে। আবার এখানে তুমি দেখো সালফার কত যোজনী দেখাইছে, এখানে সালফারের যোজনী কত? এখানে সালফার যোজনী 4 দেখে বলো ভাইয়া, তুমি দেখে বলো। দুইটা দেখো হাইড্রোজেন আছে হচ্ছে 2টা, তো তুমি 2 গুণ একটা হাইড্রোজেনের আয়ন সমান হচ্ছে 2, যোজনী কত হয়? 2 হয় না? সালফার কি একটা পরমাণু? জি ভাইয়া। এখন দেখো এই সালফেট, এই যে সালফেট আয়ন, এটা এখানে সালফার পরমাণুর মতো আচরণ করছে, করে নাই? দুইটাই তো সেম জিনিস। দেখো এটার সাথেও 2টা হাইড্রোজেন যুক্ত হয়েছে, এটার সাথেও 2টা হাইড্রোজেন যুক্ত হয়েছে। কিন্তু ওখানে অক্সিজেন নেই। এখানে এই তো আমি তো তোমাকে সেটাই বোঝাচ্ছি। এটা হচ্ছে মিলিতভাবে, এই যে এক বা একাধিক পরমাণু পরস্পরের সাথে মিলিত হয়ে একটা পরমাণু গুচ্ছ তৈরি করে, এবং এই পরমাণু গুচ্ছ হচ্ছে একটা মৌলের পরমাণুর মতো, মানে একটা পরমাণুর মতো আচরণ করে। বুঝতে পারছো? এটাকে মনে হবে যেন এটা একটা পরমাণু। এখন মাথায় ঢুকছে? থ্যাংক ইউ। আবার একটু রিপিট করেন। আবার একটু রিপিট করতেছি। মানে এখানে থাকে হচ্ছে একাধিক পরমাণু, কিন্তু এটা দেখতে এবং কাজ করে একটা পরমাণুর মতো। যেমন এখানে H2SO4 সালফেট আয়নটা কাজ করতেছে শুধু সালফার আয়নের মতো, অন্য একটা পরমাণুর সাথে যুক্ত হচ্ছে। এখানে সালফার 2টা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়েছে, এখানে সালফেট আয়নও 2টা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়েছে। সো দেখতে মনে হচ্ছে এটা সালফারের রিপ্লেস, সালফারের মতোই কাজ করতেছে। বুঝতে পারছো? ঠিক আছে, এখন আমরা হচ্ছে তাহলে যৌগমূলকগুলো দেখি। সো এখানে ডেফিনেশনটা সুন্দর করে বলা আছে, একাধিক মৌলের কতিপয় পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে যেটা তৈরি করে সেটাকে বলা হয় হচ্ছে যৌগমূলক। ক্লিয়ার? আসো আমরা হচ্ছে এখন কিছু যৌগমূলক পড়ি। তোমাদের বাড়ির কাজ হচ্ছে একটা জিনিস মনে রাখবা, এটা মনে রেখে পরে বাড়ির কাজ করবা। মনে রাখবা যৌগমূলকের আধান যত, আধান আর যৌগমূলকের যোজনী সেম, আধান আর যোজনী একই। অর্থাৎ কারো আধান সংখ্যা যদি হয় 2, তাহলে তার যোজনীয় হবে হচ্ছে 2। এখন এটা পজিটিভ হোক আর নেগেটিভ হোক। বুঝতে পারছো? জারণ সংখ্যা আলাদা জিনিস ভাইয়া, ওইটাতে এখন আমি যাই নাই। দেখো একটা একটা করে নাম শিখবা এবং তাদের সংকেত শিখবা, যোজনী জানবা। অ্যামোনিয়াম NH4+, ওর যোজনী হচ্ছে 1। অ্যামোনিয়াম কার মতো আচরণ করবে? অ্যামোনিয়াম আচরণ করবে হচ্ছে সোডিয়াম প্লাস, এটার মতো। বুঝতে পারছো? মানে এক যদি অন্য যে পরমাণুগুলো আছে তাদের মতো আচরণ করবে। এক যদি আয়ন যারা আছে, ধাতব আয়ন, তাদের মতো আচরণ করবে। তারপর আসে হচ্ছে কার্বনেট। দেখো কার্বনেট CO3 2-, যোজনী হচ্ছে 2। যখন এই কার্বনেটের সাথে একটা হাইড্রোজেন যুক্ত হয়ে যায়, এটার নাম হচ্ছে হাইড্রোজেন কার্বনেট। এটাকে আর একটা সুন্দর নামে ডাকা হয় বাইকার্বনেট। বাইকার্বনেট, এই বাইকার্বনেটের যোজনী হচ্ছে 1, কারণ এর আয়ন সংখ্যা কত? -1। ঠিক আছে? সেম একটু আগে আমরা সালফেটের এক্সাম্পল দিছি, সালফেটের হচ্ছে 2। এখন সালফেটের জন্য যদি সালফেটের সাথে যদি একটা হাইড্রোজেন লেগে যায়, দেখো হয়ে যাবে হচ্ছে হাইড্রোজেন সালফেট। বাইসালফেটই বলতে পারো, বাইসালফেট, বাট ওটাকে বাইসালফেট বলে না আর কি। হাইড্রোজেন সালফেট, হাইড্রোজেন সালফেট একটা আয়ন একটা কমে যায়, যোজনীয় হয়ে যায় 1। সুতরাং একটা জিনিস খেয়াল করছো, যদি কোনো একটা দ্বিতীয় পরমাণুর সাথে একটা হাইড্রোজেন লেগে যায়, তাহলে তার যোজনী 1 কমে যায়। দেখছো? হ্যাঁ, 1 হ্রাস পায়। যেমন কার্বনেটের সাথে হাইড্রোজেন কার্বনেট হয়েছে, যোজনী 2 থেকে হয়ে গেছে 1। আবার সালফেটের সাথে হাইড্রোজেন যুক্ত হয়ে হাইড্রোজেন সালফেট হয়েছে, যোজনী হয়ে গেছে 2 থেকে 1। ক্লিয়ার? এখন দেখো একটা একটা মজার জিনিস দেখো, এটা হচ্ছে সালফেট আর এটা হচ্ছে সালফাইড। নাম পড়তে কে বড় বলো তো? কোন নামটা বড়? সালফাইড, এই নামটা পড়তে একটু বেশি বড় লাগে। সালফাইড, এটা পড়তে একটু বেশি বড় লাগে। দেখবা যে এর মধ্যে সালফেট থেকে, এর থেকে সালফেট থেকে একটা অক্সিজেন কম হবে, কিন্তু যোজনী সেম হবে। দেখো সালফেট হচ্ছে SO4 2-, আর সালফাইড হচ্ছে SO3 2-। দেখছো? নাম বড় কিন্তু পরমাণু সংখ্যা কম। মাথায় থাকবে? হ্যাঁ। তো সালফাইড 3-, যোজনী 2। নিচে আরেকটা পাবা, দেখো নাইট্রেট
3 মাইনাস যোজনী 1, কিন্তু নাইট্রাইট নাম বড় কিন্তু অক্সিজেন সংখ্যা কম। ওইটাতে ছিল হচ্ছে 3টা, এটাতে হচ্ছে 3টা, এটাতে হচ্ছে 2টা। দেখছো, যোজনী হচ্ছে 1, সবচেয়ে বড় যোজনী যুক্ত 3। একটা মাত্র যৌগমূলক তোমরা পাইছো যার যোজনী হচ্ছে 3, এটা হচ্ছে ফসফেট। ক্লিয়ার? আর বাকি হাইড্রোজেন ফসফেটের হাইড্রোজেন ফসফেট হয় না, হয়তো এখানে যদি এই যে এই ফসফেটের সাথে যদি তুমি হাইড্রোজেন লাগাই দাও তাহলে ও যোজনী 1 কমে যাবে। দাঁড়াও একটু, ওকে স্টার্ট দেখা যাচ্ছে? ওকে, সো আমি কইছিলাম, কি বলতে গেছিলাম? ও হাইড্রোজেন সালফেটের কথা বলতে গেছিলাম। দেখো হাইড্রোজেন ফসফেটের কথা বলতে গেছিলাম। আরে চাপ লেগে এখানে চলে আসে কেন? দেখো হাইড্রোজেন ফসফেটের কথা বলতে গেছিলাম। একটা FiO4 3 মাইনাস, এর সাথে যদি হাইড্রোজেন আয়ন যুক্ত হয়ে যায় তখন সেটা হয়ে যাবে হচ্ছে HFiO4 2 মাইনাস। আবার এই HPO4 2 মাইনাসের সাথে যদি আর একটা হাইড্রোজেন যুক্ত হয় তখন সেটা হয়ে যাবে হচ্ছে H2PO4 মাইনাস। বুঝতে পারছো? এটা হচ্ছে হাইড্রোজেন সালফেট, আর এটা হচ্ছে ডাইহাইড্রোজেন সালফেট, সরি ফসফেট। হাইড্রোজেন ফসফেট আর এটা হচ্ছে ডাইহাইড্রোজেন ফসফেট। ক্লিয়ার? হ্যাঁ, ভেরি গুড। সো হাইড্রোক্সিল আয়নের কার্যকারীমূলক সেম, যোজনী 1, আর ফসফোনিয়াম আয়নের যোজনী 1। এখন তোমরা দুইটা জিনিস খেয়াল করো। আরেকটা জিনিস, তোমরা এখানে 2টা মাত্র যৌগমূলক পাবা যাদের মধ্যে আয়ন হবে হচ্ছে পজিটিভ। একটা হচ্ছে এগুলা সবগুলোর পেছন দিয়ে পাবা হচ্ছে আম, যেমন অ্যামোনি আম, ফসফোনি আম। পাইছো? যাদের শেষে আম, হ্যাঁ, যাদের পেছনে আম আছে তারা হচ্ছে পজিটিভ আয়নযুক্ত যৌগমূলক। ক্লিয়ার? এখানে একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে ফসফোনিয়ামের ইলেকট্রন সংখ্যা কত? এই কোশ্চেনটা আসে। আম থাকলে মানে যাদের শেষে আম থাকে তারা না ধাতু। হ্যাঁ, যাদের শেষে আম থাকে তারা হচ্ছে ধাতু। এখন ধাতু ইলেকট্রন ত্যাগ করে না, ইলেকট্রন ত্যাগ করে পজিটিভ হয়ে যায়, ওই সেম এটাও হচ্ছে ইলেকট্রন ত্যাগ করে পজিটিভ হয়ে গেছে, এরকম মনে থাকবে। ইলেকট্রন সংখ্যা বেশি 18টা না কটা হয়? এটা পরে এতটুকু ক্লিয়ার হইলে তোমাদের মাশাআল্লাহ অনেক আগাইছো। আমরা হচ্ছে আজকে এখান পর্যন্ত রাখবো, বুঝতে পারছো? দে